আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 5 নম্বর ক্লাসটি নিয়ে আজকে আলোচনা করব। সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা একটা নতুন বিষয় জানব। তার সাথে সাথে আমরা কমপ্লিটিং সেন্টেন্সও শিখে ফেলব। সো সাবজেক্টিভ বিষয়টা কি সেটা অবশ্যই বলবো। কেন সাবজেক্টিভ দরকার, সাবজেক্টিভ কেন দরকার তা বলছি, শুনুন। আমরা পড়েছি আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। এখন আমি যদি পাখি হতে পারতাম, আমি এখানে আই উইশ আই ওয়াজ মানে কেউ ওয়ার কেন লিখেছি? আপনি বলবেন যে ভাইয়া আই উইশ আছে সেই জন্য আমরা দিলাম ওয়াজ, আপনি মুখস্থ করেছেন, বাট কেন হয়েছে সেটা আমরা জানি না। সো আজকে এই সাবজেক্টিভের ক্লাসে আমরা এইসব বিষয় জানবো যে কেন হয়েছে। ঠিক আছে, আজকে আমরা সেই আসল আলোচনার মধ্যে আসবো। ঠিক আছে, সো আমরা এখন ক্লাসটি শুরু করব। এখন আমি বলে রাখি যে সাবজেক্টিভ মুডটা বোঝার পূর্বে আমাদেরকে আরো দুটো মুড সম্বন্ধে জানতে হবে। মুড 3 ধরনের হয়। ঠিক আছে, প্রথম যে মুডটা হচ্ছে সেটাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড, ইন্ডিকেটিভটা মানে কি? ইন্ডিকেটিভ মানে হচ্ছে যে কোনো কথা, আমি বেড়াতে যাব, ঢাকা বাংলাদেশের রাজধানী, তারপর যে কোনো কোয়েশ্চেন, হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ গোয়িং। সো কি বুঝলাম? যে কোনো কোয়েশ্চেন, যে কোনো স্টেটমেন্ট হতে পারে, যে কোনো ফ্যাক্ট, সবকিছু হচ্ছে আমাদের ইন্ডিকেটিভ মুড। এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া মুড কি? মুড কি? মুড মানে হচ্ছে কথার ধরন। আমরা এক একবার এক এক ভাবে কথা বলি। কিরকম? মাঝে মাঝে কোয়েশ্চেন করি, মাঝে মাঝে অ্যাডভাইস দিই, মাঝে মাঝে রিকোয়েস্ট করি। সো এগুলো হচ্ছে কথার ধরন, বারবার চেঞ্জ হয়। আমরা এক একবার একভাবে কথা বলি, এটাকে বলা হয় মুড। সো ইন্ডিকেটিভ মুডটা বুঝতে পারলাম। যে কোনো কোয়েশ্চেন, যে কোনো ফ্যাক্ট, ফ্যাক্ট বলতে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঠিক আছে, এরকম। বা আপনি আরো অনেক কিছু বলতে পারেন, ঠিক আছে। চিটাগানে অনেক কিছু আছে ঘোরার মতো, আপনার যে কোনো একটা ইংলিশ ওয়ার্ড হইলে, ইংলিশ সেন্টেন্স হলে হয়েছে। ঠিক আছে, আপনি এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আমি বলবো এর একটা মুড সম্বন্ধে। ইন্ডিকেটিভ মুড বুঝলাম, এখন ইম্পারেটিভ মুডটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পড়েছি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি পড়েছি? যে কোনো আদেশ হতে পারে, উপদেশ হতে পারে, অনুরোধ হতে পারে, অর্থাৎ অ্যাডভাইস, রিকোয়েস্ট, তাই না? তারপর অর্ডার, আদেশ, উপদেশ এবং অনুরোধ, যাই হোক। এখন আমরা কি বুঝলাম? ইম্পারেটিভ মুডটাও সেম। ইম্পারেটিভ সেন্টেন্স যা, ইম্পারেটিভ মুডও তা। ঠিক আছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভাইস। অর্ডার, অর্ডার, টেক দ্য ক্লাস, গেট আউট, গেট লস্ট। তারপর অর্ডার বললাম, রিকোয়েস্ট, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। প্লিজ থাকলে রিকোয়েস্ট বুঝে আমরা সকলে জানি। সো কি বুঝলাম? আমরা ইম্পারেটিভ মুড বুঝতে পারলাম এবং ইন্ডিকেটিভ মুডও বুঝতে পারলাম। এখন সাবজেক্টিভ মুডটা বুঝার পালা। সাবজেক্টিভ মুডটা অনেক বড় একটা বিষয়, কারণ এখানে কমপ্লিটিং সেন্টেন্স সহ আমরা অনেক কিছু জানবো। সো অবশ্যই আমাদেরকে এখন কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। তার আগে বলে রাখতেছি, অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ না হলে অনেক কিছু মিস করবেন। এবং আপনি ডেসক্রিপশন বক্সটা যদি ভালোভাবে দেখেন, ওখানে সকল ইনফরমেশন লেখা আছে। যদি ভিডিওটা দেখতে খুব বেশি কষ্ট হয়, টাইমগুলো ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। ঠিক আছে, ওখানে ডেসক্রিপশনে আমাদের টাইম সহ টপিক দেওয়া আছে। সো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন। এবং আমি বলবো যে পুরো ভিডিওটা না দেখলে আসলে অনেক কিছুই অজানা থেকে যাবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল আমার অনুরোধ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমরা উপকৃত হব, ভিডিও করতে আগ্রহ পাবো। সো আমরা এখন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে।
আমরা এখন সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। মোট 3 ধরনের, ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ এবং সাবজেক্টিভ আমরা একটু আগে বলেছি। সো ইন্ডিকেটিভ মোড মানে হচ্ছে ফ্যাক্ট অর কোয়েশ্চেন। ফ্যাক্ট অর কোয়েশ্চেন কি আমরা বলেছি। তারপর ইম্পারেটিভ হচ্ছে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। সো এখন আমরা সাবজেক্টিভ মোড নিয়ে বলবো। সাবজেক্টিভ মোড হচ্ছে উইশ, ইচ্ছা, সন্দেহ। সাজেশন বলতে এখানে সাজেশনটা হবে ইনডিরেক্ট ওয়েতে, ঠিক আছে। এটা আমি যখন এক্সাম্পল দেব তখন বুঝতে পারবেন। আর হাইপোথেটিক্যাল মানে হচ্ছে অনুমান, আনরিয়েল সিচুয়েশন মানে হচ্ছে অবাস্তব কোনো বিষয়, ঠিক আছে, অবাস্তব কোনো পরিস্থিতি। আর আনফুলফিলড উইশ মানে হচ্ছে আমরা জানি যে ইচ্ছাটা পূরণ হয়নি। সো এগুলাই হচ্ছে সাবজেক্টিভ মোডের বিশেষত্ব। এখন এক্সাম্পল দিলে আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাব। প্রেজেন্ট সাবজেক্টিভ কন্ডিশন, থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের সাথে এস বাই এস হবে না। এম ইজ আর থাকলে দিতে হবে বি। আমরা এম ইজ আর ইউজ করতে পারবো না প্রেজেন্ট সাবজেক্টিভে। প্রেজেন্ট সাবজেক্টিভে আমরা এম ইজ আর ইউজ করতে পারবো না এবং থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের সাথে কোনো এস বা ইএস দিতে পারবো না। ডু নট, ডাজ নট হবে না, শুধু নট দিতে হবে, ঠিক আছে। আমরা প্রেজেন্ট সাবজেক্টিভে কোনোভাবে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে পারবো না। The teacher advises that Rohim speaks English. The teacher advises that Rohim speaks English. ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে আমরা এখানে রহিমের পরে কি দিলাম, এস দিলাম, ঠিক আছে, স্পিক্স দিলাম। এখন খেয়াল করুন এখানে ডেটটা মাস্ট থাকতে হবে, যেটা টোফেলে লেখা আছে যে সাবজেক্টিভ মোডে ডেট, কি বললাম, ডেটটা মাস্ট থাকতেই হবে। ডেটটা মাস্ট থাকতে হবে সাবজেক্টিভ হওয়ার জন্য। তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে এবং ভার্ব। সেই ভার্বটাকে অবশ্যই কি হতে হবে, এস বাই এস দেওয়া যাবে না, এস দেওয়া যাবে না। সেটা এস দিলে ভুল হবে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য টিচার অ্যাডভাইসেস দ্যাট রহিম স্পিক ইংলিশ। রহিম স্পিক ইংলিশ এখানে হবে। সো এখানে কি ভুল হইল, এখানে আমরা এস দিতে পারবো না, কারণ এটা হচ্ছে সাবজেক্টিভ মোডে আমরা করতে হবে। এটা দিলে ভুল কেন বলতেছে দেখুন। দ্য টিচার অ্যাডভাইসেস দ্যাট রহিম স্পিক্স ইংলিশ মানে হচ্ছে রহিম ইংলিশে কথা বলে, তাহলে তাকে অ্যাডভাইস দেওয়ার কি দরকার। যদি আমরা এখানে এস দিই বুঝাবে যে রহিম তো ইংলিশে কথা বলে। আমরা কি বলি টিচার উপদেশ দিল যে রহিম ইংলিশে কথা বলে, না, এরকম বলি না। টিচার উপদেশ দেয় যে রহিমের ইংলিশে কথা, রহিম যেন ইংলিশে কথা বলে। টিচার উপদেশ দিয়েছে যে রহিম যেন ইংরেজিতে কথা বলে। আর যখন আমরা এস দেব তখন বুঝাবে যে সে তো ইংরেজিতে কথা বলে, তাহলে তাকে উপদেশ দেওয়ার কি দরকার। আর ব্রিটিশ ইংলিশে আমরা শুড দিয়ে করি, ঠিক আছে। ব্রিটিশরা এই ঝামেলাটা, অর্থাৎ এই সাবজেক্টিভের ঝামেলাটাকে দূর করার জন্য তারা এখানে শুড দিয়ে করে ফেলে। সো শুড স্পিক দিলে তো আর এখানে এস বাই এস এর কোনো টেনশন করতে হয় না। আমরা জানি যে শুডের পরে সবসময় আমাদের বেস ফর্ম হয়, অর্থাৎ কোনো এস বাই এস এর কোনো কোয়েশ্চেনে আসে না, ঠিক আছে। সো এখানে শুড দিয়েও আমরা করতে পারবো ব্রিটিশ ইংলিশে। He advises that the boy is attentive. এখন ইজ দিলাম আমরা। আমি বলেছিলাম যে আমরা এম ইজ আর ব্যবহার করতে পারবো না। দেখুন আমরা ওখানে বলে দিয়েছি যে আমরা এম ইজ আর ব্যবহার করতে পারবো না। সো এখন কি করতে হবে আমাদেরকে, অবশ্যই আমাদেরকে ইজটাকে উঠে বি দিতে হবে। সো ইজের বদলে হবে এখানে বি। সো হি অ্যাডভাইসেস ড্যাট দ্য বয় বি। আর এখানে আমি বলেছি যে ড্যাটটা ব্যবহার করতেই হবে, ড্যাটটা মাস্ট বি ব্যবহার হবে, ড্যাটটাকে ব্যবহার করতে হয়, ঠিক আছে। দেখুন ড্যাটটা হয়েছে, তারপর ড্যাটের পরে হয়েছে সাবজেক্ট, ঠিক আছে। তারপর আমাদের ভার্বটা হবে না, এই ভার্বের বদলে হবে আমার বি ভার্ব। সো এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। ইট ইজ ক্রুশাল or important
ঠিক আছে, দুইটার মিনিং এক। ক্রুশাল অর ইম্পর্টেন্ট দ্যাট হি বি কশাস অ্যাবাউট কোভিড-19। এখন ড্যাটের আমরা হি ইজ দিলাম হি বি। আমরা জানি যে অক্সিলারি ভার্বের বদলে দিতে হবে বি। এটাই হচ্ছে আমাদের সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডে এম ইজ আর এর বদলে দিতে হবে বি। আমরা এখানে ইট ইজ ক্রুশাল অর ইম্পর্টেন্ট দ্যাট হি ইজ না দিয়ে দিলাম হি বি। ঠিক আছে, হি বি কশাস অ্যাবাউট কোভিড-19। আবার যদি এটাকে নেগেটিভ ভাবে আপনি বলেন, নেগেটিভে আমি বলেছিলাম যে আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করতে পারবো না। রহিমটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তবুও আমরা ডাজ ব্যবহার করতে পারবো না। সো ইট ইজ আর্জেন্ট দ্যাট রহিম নট গো আউট। নট গো দিলাম, ডাজ নট দিতে পারবো না। সো আমাদেরকে নট লাগাইতে হবে নেগেটিভ হলে, শুধু নট, কোনো ডাজ হবে না, কোনো ডু হবে না। সো নট গো আউট অফ হোম। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, ইট ইজ এর ইট ইজ এর পর আমরা এবং ড্যাটের আগে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইট ইজ এর আগে দেখুন, এই যে ইট ইজ এর পরে এই যে ইট ইজ ক্রুশাল অর ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ড্যাটের আগে ইট ইজ এর পরে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর ইট ইজ যদি না থাকে তাহলে এটা হবে ভার্ব। সো এখানে অ্যাডভাইসটা হচ্ছে আমাদের ভার্ব, কারণ এখানে কোনো ইট ইজ বা ওইরকম কিছু নাই। ঠিক আছে, আবার দেখুন হি সাজেস্টেড দ্যাট। সো এখানে যেহেতু ইট ইজ নাই, তাহলে সাজেস্টেড হচ্ছে আমাদের ভার্ব, সো হি সাজেস্টেড দ্যাট, এটা আমাদের ভার্ব। এবং এখানে হি এর পরে আমরা দিলাম হি ইজ না দিয়ে বা হি ওয়াজ না দিয়ে আমাদেরকে দিতে হবে বি। ঠিক আছে, অর্থাৎ এম ইজ আর এর বদলে ইউজ করতে হবে বি। সো বি অ্যাডমিটেড দিতে পারবো। আর এখানে দেখুন হি গেটস না হয়ে আমরা দিলাম শুধু গেট, কারণ আমরা জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা এস বা ইয়েস ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সো কি বললাম, তাহলে এখানে আমরা কি করছি, আমরা চাইলে গেট দিয়ে করতে পারবো, বি দিয়েও করতে পারবো। হি গেট অ্যাডমিটেড বা হি বি অ্যাডমিটেড, বাট কোনো অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবো না, বা থার্ড পার্সনের পরে কোনো এস বা ইয়েস দিতে পারবো না, অর্থাৎ গেটস ব্যবহার করতে পারবো না। The boss asked that we not use mobile phone at office. এক্সাম্পলটা আপনাকে খুব ভালোভাবে দেখতে পারতেছেন। আমরা এখানে আমরা এখানে ডু নট না দিয়ে শুধু নট দিলাম। সেক্টরকে বললাম আমরা কোনো ডু নট ইউজ করতে পারবো না, ডু ইউজ করতে পারবো না, শুধু নট দিতে হবে। আর এখানে আজটা হচ্ছে আমাদের ভার্ব। হি ইজ ইনসিস্টিং দ্যাট উই কিপ আপ স্মোকিং। খেয়াল করলেন তো, আমরা এখানে গিভস দিতে পারবো না, হলো গিভ আপ স্মোকিং। সো এখানে আমাদের এই জন্য হয়েছে গিভ, আর এই ইনসিস্টিংটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। দ্য লিডার সাজেস্টেড দ্যাট উই আর ওয়েটিং না হয়ে হলো উই বি। আমরা কি বললাম, এম ইজ আর এর বদলে দিতে হবে বি, আর এখানে ওয়েটিংটা যা আছে তা হুবহু বসিয়ে দিব। এখন আমরা টোফেলে কি বলে তা জানি। টোফেলে অর্থাৎ টোফেল আপনারা অনেকে হয়তো চেনেন না। টোফেল হচ্ছে টেস্ট অফ ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এটা একটা বই যেখানে অনেক ইংলিশ গ্রামার আছে এবং সব থেকে ভালো বই। এবং টোফেলে যে কথাটা বলা হয় যে ড্যাট মাস্ট অলওয়েজ অ্যাপিয়ার ইন সাবজেক্টিভ মুড, অর্থাৎ সাবজেক্টিভ মুডে সবসময় ড্যাটটা ব্যবহার করতে হবে টোফেলের কথা অনুসারে। এবং যদি এই ড্যাটটা বাদ দেওয়া হয়, এই ওমিটেড মানে হচ্ছে বাদ দেওয়া হয়, তাহলে মোস্ট অফ দ্য ভার্বস আর ফলোড, অর্থাৎ বেশিরভাগ ভার্ব ফলোড হবে ইনফিনিটিভ দিয়ে। অর্থাৎ দেখুন ড্যাট ব্যবহার করতেই হবে। সো উই আর্গ ড্যাট হি লিভ নাও। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব এবং ড্যাট হি লিভ নাও। এখন কি বললাম, যদি আমরা ড্যাটটাকে বাদ দিয়ে ফেলি, কি বলো, ড্যাট যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদেরকে এটা যখন আমরা একেবারে ফ্যাক্ট অনুসারে লিখবো, অর্থাৎ এটাকে যখন আমরা সাবজেক্টিভ অনুসারে লিখবো না, তখন এভাবে লিখতে হবে উই আর্গ হিম, হিটা হয়ে যাবে হিম,
এবং এটাকে ইনফিনিটিভ দিয়ে ফলো হবে, অর্থাৎ এই ভার্বটা টু লিভ নাও এভাবে হবে, টু লিভ নাও। টুটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস বেস ফর্ম হচ্ছে আমাদের ইনফিনিটিভ। এখন খেয়াল করুন, ড্যাট মাস্ট ব্যবহার করতে হবে এবং এর পরে আমাদের অ্যাজ বাই এস হয় নাই। আই উড রাদার গো টু ক্লাস, এখানে উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু যদি উড রাদারের পরে হ্যাভ থাকে তাহলে ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল হবে। উড রাদারের মিনিং হচ্ছে বরং। উড রাদারের পরে যদি ড্যাট থাকে, ঠিক আছে, সো তখন আপনাকে একেবারে শিওর হয়ে যেতে হবে যে এটা একটা সাবজাংটিভ মুড। উড রাদারের পরে যদি ড্যাট থাকে এবং সেই ড্যাটের পরে যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে যে ভার্ব, ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে যে উড রাদারের পরে যদি ড্যাট থাকে তাহলে আমরা শিওর থাকবো যে কি এটা একটা সাবজাংটিভ মুড, ঠিক আছে। পরেরটা দেখলে বুঝবেন যে হিয়ের পরে কিন্তু টেক্স হয়নি, টেক ছিল, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হয় নাই। সো আপনি আরও শিওর হয়ে যাবেন যখন থার্ড পারসন থাকবে, ঠিক আছে। যেহেতু এখানে ড্যাটের পরে বেস ফর্ম আছে, সো আমরা শিওর যে এটা প্রেজেন্ট সাবজাংটিভ। খেয়াল করুন, আমরা এতক্ষণ যা পড়েছি সমস্ত রুলস আমি এখন এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। সো একটু রুলসগুলো আমরা একটু এখন বুঝতে পারবো খুব সহজে। আমরা কি কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে দেখুন, ড্যাট যেখানে থাকবে, ড্যাটের পরে যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্টের পরে হবে আমাদের ভার্বের সিম্পল ফর্ম বা বেস ফর্ম, ঠিক আছে, অর্থাৎ কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে না বা এস বা ইয়েস হবে না। এবং ড্যাটের আগে যে টেন্সটা থাকবে সেই টেন্সটা যে কোনো টেন্স হতে পারে, ঠিক আছে, সেই টেন্সটা যে কোনো টেন্স হতে পারে, সেটাতে কোনো বাধা ধরা নাই। কিন্তু আমরা বুঝবো কীভাবে এটা কোন, অর্থাৎ এটা প্রেজেন্ট সাবজেক্টিভ নাকি পাস্ট সাবজেক্টিভ, তা বুঝতে হবে এই ভার্বটি দেখে, ঠিক আছে। ড্যাটের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটি থেকে বুঝতে হবে যে সেটা প্রেজেন্ট সাবজেক্টিভ হবে নাকি পাস্ট সাবজেক্টিভ নাকি পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ। আমি তো বলে দিলাম যে ড্যাটটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হবে সাবজাংটিভে, মাঝে মাঝে ব্যবহার হতে নাও পারে, প্রেজেন্ট সাবজাংটিভে মাঝে মাঝে ব্যবহার হতে নাও পারে। সো কি বললাম, ড্যাটার আগে যে কোনো টেন্স হতে পারে এবং আমরা এখানে নেগেটিভ করার সময় নট দিব, কোনো ডু নট বা ডাজ নট হবে না। আর দেখুন, এখানে 1 আর 2 নম্বর রুল কিন্তু সেম, শুধু নেগেটিভ কথা উল্লেখ আছে, ঠিক আছে। আর 3 আর 4 রুল সেম। এখানে দেখুন, ইট বি, আমি কেন ইট বি দিলাম, এখানে ইট ইজ হইতে পারে, ইট ওয়াজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, যেন আমি এখানে বি দিলাম, ঠিক আছে, যে কোনো টেন্স এখানে হইতে পারে। কিন্তু আমরা বুঝবো কীভাবে এটা কোন সাবজেক্টিভ? অবশ্যই ড্যাটের পরে দেখতে হবে ড্যাটের পরে কোন টেন্সটি আছে, ঠিক আছে, ড্যাটের পরে কোন টেন্স আছে সেটা দেখে বুঝতে হবে। আর আমরা অবশ্যই ডু নট বা ডাজ নট ব্যবহার করবো না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভ, ঠিক আছে। ডু নট বা ডাজ নট ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র নট ইউজ করতে হবে। সো 3 আর 4 সেম রুল, 1 আর 2 সেম রুল, শুধুমাত্র পার্থক্য হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। সো এখন আমরা লিস্ট রুলসটা নিয়ে পড়বো। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্ব 1। এতক্ষণ আমরা এটা নিয়ে বলতেছিলাম যে লিস্ট একটা নেগেটিভ মিনিং প্রকাশ করে, অর্থাৎ কোনো একটা ঘটনা যাতে না ঘটে, ঠিক আছে। মনে করেন আপনি ট্রেন ধরবেন, যাতে ট্রেনটা মিস না হয়, ঠিক আছে, বা সে পড়তেছে না, সে যাতে পরীক্ষায় ফেল না করে, অর্থাৎ কোন একটা ঘটনা যাতে না ঘটে সেজন্য আগে থেকে একটা সাবধানতা দিয়ে দেওয়া। এখন দেখুন, আমি একটু এক্সাম্পল দিলে খুব ভালোভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে। লিস্টের আগে যে কোনো টেন্স হতে পারে, টেন্স দিয়ে কোনো বাধা ধরা নাই। অনেকে লিস্টের আগে এই টেন্স থাকলে ওই টেন্স হবে, এরকম কথা নাই। লিস্টের আগে যে কোনো টেন্স হতে পারে, লিস্টের আগে যে কোনো টেন্স হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। কথা হচ্ছে লিস্টের পরে নিয়ে। এখন দেখুন, হি ইজ রানিং লিস্ট, হি এর পরে বি কেন হলো? কারণ আমরা সাবজাংটিভে কি পড়েছি, অর্থাৎ সাবজাংটিভে হি ইজ দিতে পারবো না, ঠিক আছে। সো অবশ্যই আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বের বদলে দিতে হবে বি, এটা আমরা জানি। সো আমরা এখানে সাবজাংটিভ ব্যবহার করে লিস্টের পরে সাবজাংটিভ ব্যবহার করে করতে পারবো। আমাদের যে প্রচলিত নিয়ম সেটা হচ্ছে শুড দিয়ে করা বা মাইট দিয়ে করা, তারপর ভার্ব 1 হবে, কিন্তু আমরা চাইলে সাবজাংটিভ দিয়েও করতে পারবো। এখন যদি আমরা শুড দিয়ে করি তাহলে কীরকম হবে, হি ইজ রানিং লিস্ট, হি শুড বি অ্যারেস্টেড,
এখানে বি কেন হলো, কারণ এটা হচ্ছে প্যাসিভ। আমরা যারা ভয়েস পড়েছি তারা জানি যে প্যাসিভের ক্ষেত্রে এরকম হয়। সো এখানে শুড বি আমরা এর জন্য ব্যবহার করেছি। শুডের পরে বি দেওয়া হলো কেন, কারণ এটা প্যাসিভের ক্ষেত্রে, অর্থাৎ তাকে পুলিশ অ্যারেস্ট করবে, কারোর দ্বারা অ্যারেস্ট হওয়া। সো এটা প্যাসিভ ফর্ম, তাই এখানে আমরা শুড বি ব্যবহার করেছি। সো কি বললাম, লিস্টের আগে যে কোনো টেন্স হতে পারে, তাতে কোনো সমস্যা নাই, বাট লিস্টের পরে আমরা চাইলে সাবজাংটিভ দিয়ে করতে পারবো, চাইলে শুড ইউজ করে করতে পারবো। আর বি হবে নাকি তা বুঝতে হবে, এটা কি প্যাসিভ নাকি প্যাসিভ না, ঠিক আছে। সো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট হিজ ফাদার আন্ডারস্ট্যান্ড। সে কাজটা খুব সতর্কতার সাথে করতেছিল যাতে তার বাবা বুঝতে না পারে। সো এটা কি, এখানে সবকিছু নেগেটিভ। আর এখানে অ্যারেস্টেড দিয়ে বোঝাচ্ছে যে লেস্ট হি বি অ্যারেস্টেড মানে যাতে সে অ্যারেস্ট না হয়, ঠিক আছে, যাতে সে না হয়। সো এখানে লেস্ট আমাদের নেগেটিভ মিনিং প্রকাশ করতেছে। সো হিজ ফাদার, এখানে লেস্টের পরে সাবজেক্ট হয়েছে, ঠিক আছে। সো রুলস কি, লেস্টের পরে সাবজেক্ট হবে এবং আমাদের যে সাবজেক্টিভটা সেটা হয়ে যাবে, কিন্তু কোনো এস বা ইএস হবে না। আমরা পড়েছি সাবজেক্টিভে পরে কোনো এস বা ইএস হয় না। সো আমরা বুঝতে পেরেছি। এখানে দেখুন লেস্ট আছে, ঠিক আছে, তারপর আমরা হিজ ফাদার পরে আমরা দিলাম শুট। আমরা চাইলে শুট দিয়ে করতে পারবো, কোনো সমস্যা নাই। লেস্ট দিয়েও করা যাবে, শুট দিয়েও করা যাবে, এতে কোনো সমস্যা নাই। আবার দেখুন লেস্ট, দ্য রুম বি হট, রুমটা হট। সো এতে খেয়াল করুন, দ্য রুম ইজ না দিয়ে বললাম বি, ইজ না হয়ে হলো বি, কারণ আমরা জানি যে অ্যামিজার ইউজ করতে, অ্যামিজার থাকলে আমাদেরকে দিতে হবে বি। সো আমরা এখানে বি দিয়ে করলাম, সাবজেক্টিভে সবসময় অ্যামিজারের বদলে বি দিয়ে করতে হবে। সো লেস্ট দ্য রুম আমরা শুড বি দিলাম কেন, কারণ এটা একটা প্যাসিভ প্রকাশ করছে, অর্থাৎ রুমটা যাতে হট না হয়, গরম না হয়। রুমটা গরম হতে পারে, বিভিন্নভাবে গরম হতে পারে, বাইরের বাতাস, বাইরের রোদ দ্বারা বা বিভিন্নভাবে গরম হতে পারে। এই জন্যই সে, অর্থাৎ সে রুমটা খুলে দিল যাতে গরম না হয়, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু এটা প্যাসিভ ফর্মে আছে, এই জন্য আমরা শুড বি দিয়ে করলাম, তার রুম শুড বি হট। সো এটাকে আপনাকে বুঝতে হবে, যারা ভয়েস খুব ভালো পারেন প্যাসিভ, তারা বুঝতে পারবেন যে কখন শুড বি দিতে হবে বা কখন শুড ইউজ করতে হবে, ঠিক আছে। এখন আমরা ভার্ব নিয়ে পড়বো, অর্থাৎ আমরা খেয়াল করেছেন নাকি জানি না। দেখুন আমরা এখানে পড়েছি না, এই যে খেয়াল করুন, আমরা এখানে যে অনেকগুলো ভার্ব দেখেছি, ভার্ব তারপরে অ্যাডজেক্টিভ, ঠিক আছে না। এই ভার্ব কোন কোন ভার্বগুলো হবে, কোন কোন অ্যাডজেক্টিভগুলো হবে। দেখুন ইটের পরে ইট ইজ বা ইট ওয়াজের পরে অ্যাডজেক্টিভ হয়, তারপরে খেয়াল করুন আবার এখানে ইট ইজ কেন হ্যাজ হইতে পারে। আবার দেখুন সাবজেক্টের পরে ভার্ব, এনি টেন্স, যে কোনো টেন্স হতে পারে, ভার্বটা যে কোনো ভার্ব হতে পারে। সো এখানে ভার্বটা কোন ভার্ব হবে সেগুলো আমি দেখাচ্ছি এখন, ঠিক আছে। সো ভার্বগুলো দেখুন, এই দেখুন এই ভার্বগুলো, কমান্ড, অর্ডার, ডিক্রি। কমান্ড, অর্ডার, ডিক্রি এর মিনিং হচ্ছে আদেশ। ডিমান্ড, ইনসিস্ট, আর্গ এর মানে হচ্ছে জোর করা বা জিদ করা, এরকম বোঝায়, ঠিক আছে। এখানে ডিমান্ড দাবি করা, ইনসিস্ট মানে জোর করা, আর্গ মানে হচ্ছে অর্থাৎ জোর মানে জিদ করা আর কি। সো এই তিনটার মিনিং প্রায় এক। আর সাজেস্ট মানে হচ্ছে পরামর্শ, প্রপোজ মানে প্রস্তাব, আর অ্যাডভাইস, আস্ক, মুভ, প্রিফার। আমরা অ্যাডভাইস তো জানি, উপদেশ। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা, আর মুভ মানে তো নড়াচড়া করা, প্রিফার মানে হচ্ছে পছন্দ, আর রিকমেন্ড মানে সুপারিশ করা, রিকোয়েস্ট অনুরোধ, রিকোয়ার অর্থ প্রয়োজনীয়, এবং স্টিপুলেট মানে হচ্ছে নির্ধারিত, ঠিক আছে। আমরা এই মিনিংগুলো জেনে ফেললাম। এখন জানবো যে এগুলোর অ্যাডজেক্টিভ। খেয়াল করুন, অ্যাডভাইসড আমরা জানি উপদেশ, রিকমেন্ড সুপারিশ, এগুলো সবগুলো মিনিং সেম। নেসেসারি, ভাইটাল, আর্জেন্ট, ইম্পর্ট্যান্ট, অব্লিগেটরি, রিকোয়ার্ড, ইম্পারেটিভ মিনিং হচ্ছে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। আর ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক, প্রপোজড মানে প্রস্তাব, সাজেস্টেড মানে হচ্ছে প্রস্তাবিত, ঠিক আছে। বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। সো এখন আমরা পড়বো দ্য পাস্ট সাবজেক্টিভ, ঠিক আছে। দ্য পাস্ট সাবজেক্টিভ নিয়ে আজকে আমরা এখন পড়বো। এখন দেখুন কন্ডিশন, ওয়াজ ওয়ার থাকলে আমরা ব্যবহার করবো ওয়ার। সো ওয়ার থাকলেও ওয়ার, ওয়াজ থাকলেও ওয়ার ব্যবহার করতে হবে পাস্ট সাবজেক্টিভে, ঠিক আছে। আর আমাদের এখানে হবে ভার্ব টু। সবসময় মনে রাখতে হবে যে ভার্ব টু হবে, কোনো যাই থাকুক না কেন সবসময় আমাদের পাস্ট সাবজেক্টিভে ভার্ব টু হবে। আর একটা বিষয় মনে রাখবেন যে এখানে আমাদের কোনো নটের ক্ষেত্রে যে ডিড নট হতে পারবে না এর কোনো কথা নাই।
অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ডু নট বা ডাস ব্যবহার করতে পারবো না, ডু বা ডাস ব্যবহার করতে পারবো না, কিন্তু এখানে পাস্ট সাবজেক্টিভে অবশ্যই ডিড ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো দেখুন আই এম এ কিং। সো আমাদের যখন ইচ্ছা হয় আই এম এ কিং, আমি রাজা। আর যখন আমরা ইচ্ছা প্রকাশ করি, মনে রাখবেন এখানে আমাদের পাস্ট সাবজেক্টিভে ইচ্ছা বোঝাবে, ঠিক আছে। যখন আমরা ইচ্ছা প্রকাশ করি আই উইশ আই ওয়ার এ কিং, সো এখানে হবে আই উইশ। যখন আমরা যখন কোনো একটা ইচ্ছা প্রকাশ করি তখন হয় ওয়ার। আমরা চাইলে বলতে পারবো না আই উইশ আই ওয়াজ আ কিং, ঠিক আছে। এগুলো হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ কি করতে হয়, সাবজেক্টিভে ওয়াজ থাকলে দিতে হবে ওয়ার, ঠিক আছে। সো আই উইশ আই ওয়ার এ কিং, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম। আবার দেখুন আমি যদি রাজা হতাম, এখন আই হ্যাভ এ লট অফ মানি, আমার অনেক টাকা আছে। এখন এটাকে যদি আমরা উইশ দিয়ে বলি আই উইশ, সো এখানে হ্যাড হবে, আই উইশ আই হ্যাড এ লট অফ মানি। আমরা কি বলেছিলাম জানি, সব সময় ভার্ব টু হবে। সো আই উইশ আই হ্যাড এ লট অফ মানি, ঠিক আছে। আই উইশ আই হ্যাড এ লট অফ মানি। হ্যাড কিন্তু আবার এখানে আপনারা অনেকে ভাবেন যে পাস্ট পারফেক্ট টেন্স, না, হবে না। আমরা জানি যে পাস্ট পারফেক্টে হেডের পরে ভার্ব থ্রি থাকতে হবে, এখানে হেডের পরে কোনো ভার্ব থ্রি আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল আছে নাই। সো এটা অবশ্যই আমাদের পাস্ট সাবজেক্টিভ, ঠিক আছে। এখন দেখুন হি হেল্পস দ্য পুয়ার, হি হেল্পস দ্য পুয়ার। এখন আমরা যদি এটাকে উইশ বলি তখন হবে আই উইশ হি হেল্পড দ্য পুয়ার। সো হেল্পস ছিল, এখানে হেল্পড হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ সবসময় ভার্ব টু দিয়ে আমাদেরকে পাস্ট সাবজেক্টিভ করতে হবে। এগুলো ভার্সিটি এক্সামিনেশনে খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। অ্যাজ ইফ অ্যাজ দো এর মিনিং হচ্ছে যেন। হি বিহেভস অ্যাজ ইফ হি আন্ডারস্টুড এভরিথিং। এখানে অ্যাজ ইফ দ্বারা বোঝাচ্ছে যে যেন সে সবই বোঝে, হি আন্ডারস্টুড এভরিথিং। এখানে অ্যাজ ইফ দ্বারা বোঝাচ্ছে যেন সে সবই বুঝে, এখানে সে বুঝতে নাও পারে, ঠিক আছে। আমরা চাইলে এখানে আন্ডারস্ট্যান্ডস অর্থাৎ হির পরে অ্যাজ দিয়ে করতে যদি করি আমরা, তাহলে তখন বুঝাবে সে এমন ব্যবহার করে যেন সে সব বোঝে, অর্থাৎ সে আসলে বুঝে। যখন আমরা এখানে দেবো হি আন্ডারস্ট্যান্ডস অর্থাৎ অ্যাজ দিব, ঠিক আছে। আর যখন আমরা অ্যাজ দিব না, অর্থাৎ ভার্ব টু অ্যাজ এর পরে আমরা সাবজেক্টের পরে ভার্ব টু দিয়ে করবো, তখন সাবজেক্টের পরে যখন আমরা ভার্ব টু দিয়ে করবো তখন বুঝাবে যে সে বোঝার ড্রামা করে, অর্থাৎ সে বুঝতেও পারে নাও বুঝতে পারে, এটা নিয়ে কনফার্ম না। সো এটা হচ্ছে একটা সন্দেহ, ঠিক আছে। আমরা কি জানি সন্দেহ বুঝালে অবশ্যই পাস্ট সাবজেক্টিভের মধ্যে পড়বে, এগুলো সাবজেক্টিভের নিয়ম। সো অ্যাজ এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে, ভার্ব টু ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভের রুলস। এতদিন আমরা মুখস্থ করেছিলাম, এখন আমরা জানতে পেরেছি কেন এখানে ভার্ব টু হয়, ঠিক আছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এগুলোর মিনিং হচ্ছে উপযুক্ত সময়। আমি এটা কমপ্লিটলি সেন্টেন্সে পড়িয়েছি, অবশ্যই ক্লাসটি দেখে নেবেন, ঠিক আছে। আর অ্যাজ ইফের পরে যে অ্যাজ ইফের পরে কোনো সাবজেক্ট থাকলে তারপর হবে ভার্ব টু, এগুলো কমপ্লিটলি সেন্টেন্সে আসছে। সো প্লিজ মনে রাখবেন, ঠিক আছে। সো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইটস অ্যাবাউট টাইম। ইট ইজ টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়। সো এটাই ইংলিশ শেখার জন্য উপযুক্ত সময়। সো ইট ইজ টাইম হি সাবজেক্টের পরে ভার্ব টু লার্ন ইংলিশ, মনে রাখবেন এটা। এগুলো হচ্ছে আমাদের পাস্ট সাবজেক্টিভ। এখন দেখুন ইফ অনলি, দ্যাট, উড দ্যাট, ঠিক আছে। ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, এখানে ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন এটা একটা কন্ডিশনাল। এটা কোন কন্ডিশনাল আমরা জানি যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে। আমরা অবশ্যই কন্ডিশনাল ক্লাসটি করে নেব ডিসক্রিপশন বক্স থেকে, ঠিক আছে। এখন দেখুন ইফ অনলি আই ওয়ার এ চাইল্ড, সো এটা হচ্ছে পাস্ট টেন্স, ওয়ারটা হচ্ছে পাস্ট টেন্স, এখানে ওয়ারটা হচ্ছে পাস্ট টেন্স। আমরা এখানে আয়ের পরে ওয়াজ ব্যবহার করতে পারছি না। আমরা কি জানি যে এটা সাবজেক্টিভে ওয়াজ থাকুক, আমরা অবশ্য ওয়াজ ইউজ করতে পারবো না। সাবজেক্টিভে ওয়াজের বদলে ইউজ করতে হবে ওয়ার, যেটা আমি প্রথমে বলে গিয়েছি, ঠিক আছে। সো আমি যদি আবার শিশু হতাম, এই শব্দের মিনিং সেম। ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, ইফ অনলি আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, দ্যাট আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন। সো কোনোভাবে আয়ের পরে ওয়াজ হচ্ছে না, সবসময় ওয়ার হবে। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন। সো কুড বি, খেয়াল করুন এখানে আমরা ওয়ার দিয়ে করে নিই, মনে রাখতে হবে উড ড্যাটের পরে সাবজেক্ট থাকলে আমরা ইউজ করবো কুড,
তারপর বি, তারপর যা আছে তা বসিয়ে দিব, ঠিক আছে। সো কুড বি এ চাইল্ড থাকে। সো উড ড্যাটের পরে সাবজেক্ট হবে, সাবজেক্টটা কি হবে আমি জানি না। সো সাবজেক্ট হবে, তারপরে কুড হবে, তারপর বি হবে। সো কুডটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, সো এটা হচ্ছে আমাদের পাস্ট সাবজেক্টিভ। সো ইফ অনলি আই লিসেন্ড, এটা আরেকটা বিষয়, ইফ অনলি আই লিসেন্ড, সো ভার্ব টু। ইফ অনলি আই ওয়ার প্রেজেন্ট, সো আইয়ের পরে ওয়াজ না হলো ওয়ার, সো এটা হচ্ছে আমাদের পাস্ট সাবজেক্টিভ। কারণ পাস্ট সাবজেক্টিভে আমাদের ওয়াজের বদলে হবে ওয়ার। কারণ আমরা পড়েই এসেছি, দেখুন আমি আবার একটু মনে করাই দিই। দেখুন আমরা কি বলেছি, ওয়াজ ওয়ার থাকলে ওয়ার হবে, ভার্ব টু হবে, সবসময় ভার্ব টু হবে। সো আমরা এখন পড়তে যাচ্ছি উড রেদার। উড রেদারের মিনিং হচ্ছে বরং, ঠিক আছে। আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না। আই উড রেদার ডাই দেন বেক। আই উড রেদার স্টেড অ্যাট হোম দেন গো আউট। আই উড রেদার নট গো দেয়ার। এগুলো এখন আই উড রেদার, এখন খেয়াল করুন, এখন কিন্তু আর সেম ভাবে নেই। এখানে উড রেদারের পরে কোনো ভার্ব নেই, সবসময় কিন্তু ভার্ব ছিল। এখন উড রেদারের পরে আছে একটা সাবজেক্ট, তারপর আছে আমাদের ভার্ব। কিন্তু এই ভার্বটা এখন ভার্ব ওয়ান নেই, এখন হচ্ছে ভার্ব টু, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে আমাদের পাস্ট সাবজেক্টিভ। মনে রাখতে হবে যে উড রাদারের পরে কোনো সাবজেক্ট থাকলে তারপরে যদি ভার্ব হয়, সেই ভার্বটা অবশ্যই আমাদের ভার্ব টু হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, এটা আমাদের রাইট ফর্ম অফ ভার্বে বা কমপ্লিটিভ সেন্টেন্সে অনেক কাজে লাগবে। সো কি বললাম, উড রাদারের পরে কোনো সাবজেক্ট থাকলে তারপরে আমাদের ভার্ব টু হবে। সেটা মিনিংটা কি, আমি চাই তুমি বরং আজ রাতে বাড়িতে থাকো। সো উড রাদারের মিনিং হচ্ছে বরং, যেহেতু সাবজেক্টটা আলাদা হয়ে গিয়েছে, সো আমাদের কি বলতে হবে, আই ছিল, সো আমি চাই। তুমি তুমি বরং আজ রাতে অ্যাট হোম নাইট, আজ রাতে বাড়িতে থাকো, ঠিক আছে। সো আমি এখন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। সো আমরা কি জানি উড রাদারের মিনিং হচ্ছে বরং, বরং। তার মানে আমাদের কি বলতে হবে, তখন বলেছিলাম আমি চাই, এখন বলতে হবে রহিম চায়, রহিম চায়। আমি যখন বললাম তুমি বরং, তখন কি বলতো সে বরং, সে বরং কাকে, হিম, তাকে প্রস্তাব দেয়। সো এখন বলতে হবে যে রহিম চায়, সে বরং তাকে প্রস্তাব দেয়। সো এখানে যে চাইটা হবে সেটা হবে এই প্রথম যে সাবজেক্টটা আছে, তারপর হবে আমি চাই, তারপর এই যে পরের যে সাবজেক্টটা আছে তুমি বরং, বরং তারপরে আমাদেরকে এই মিনিংয়ের সাথে মিলিয়ে লিখতে হবে আজ রাতে বাড়িতে থাকো। সেরকম রহিম চায়, সে বরং তাকে প্রস্তাব দেয়। সো বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার আমরা সেকেন্ড কন্ডিশনালটা তো আমরা একটু আগে আলোচনা করেছি। সো সেকেন্ড কন্ডিশনালটা আমাদের সাবজেক্টিভের মধ্যে পড়ে, কারণ আমরা এখানে আই ওয়াজ না দিয়ে দিলাম আই ওয়ার। এবার আমরা পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ নিয়ে পড়বো। সো পাস্ট পারফেক্ট সাবজেক্টিভের মধ্যে দেখুন, সে যদি গত বছর আসতো, একটা আনফুলফিল্ড উইশ, অর্থাৎ সে চাইছিল যে আসতে, বাট সে আসে নাই। সো দেখুন আমরা এখন বিষয়টা দেখলে বুঝতে পারবো। আই উইশ হি হ্যাড কাম লাস্ট ইয়ার, আই উইশ হি হ্যাড কাম লাস্ট ইয়ার। সো এখানে হির পরে হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। সো এটা আমাদের পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ। সো উইশ, ঠিক আছে, কোন একটা আনফুলফিল্ড উইশ, অর্থাৎ যে ইচ্ছাটা পূরণ হয়নি, বছরটা শেষ হয়ে কিন্তু গিয়েছে, লাস্ট ইয়ার, ঠিক আছে, অর্থাৎ সে কিন্তু আসেনি গত বছর, ঠিক আছে। আবার দেখুন এর একটা আনফুলফিল্ড উইশ দেখি আমরা, আই উইশ দে হ্যাড প্লেড লাস্ট ইয়ার, তারা যদি গত বছর খেলতো কিন্তু তারা খেলে নাই, ঠিক আছে। এই জন্য এগুলোই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ। আর থার্ড কন্ডিশনালটা দেখে আমি এটা পড়াইছি, সো অবশ্যই কন্ডিশনাল ক্লাসটি করে নেবেন। ইফ আই হ্যাড গন দেয়ার I would have played them, ঠিক আছে। আমি যদি সেখানে যেতাম আমি তাদের সহায়তা করতাম। সো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। এই হ্যাডটা দেখুন ভালো করে, আমি এটা পড়াইছিলাম কন্ডিশনারের মধ্যে। এই হ্যাডটা চলে আসবে সামনে, আইটা চলে আসবে পরে, আর এই ইফটাকে বাদ দিয়েও আমরা করতে পারবো, ঠিক আছে। বাকি সব কিছু সেম থাকবে। সো এটাকে দুইভাবে লেখা যায়, চাইলে আমরা এভাবে লিখতে পারবো বা এভাবেও লিখতে পারবো, ঠিক আছে। পরীক্ষায় আমরা যে কোনোভাবে লিখতে পারবো।
এখন আমরা কিছু এক্সারসাইজের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব, ঠিক আছে? কিছু এক্সারসাইজের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো। দেখুন এখানে প্রেজেন্ট সাবজেক্টিভের কিছু এক্সারসাইজ দেওয়া আছে। আই ইনসিস্টেড অন জন জয়নিং আওয়ার টিম। আই ইনসিস্টেড অন জন জয়নিং আওয়ার টিম। অর্থাৎ সে জনকে জোর করেছিল অর্থাৎ তাদের টিমে জয়েন করার জন্য, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট, এখানে কোনো সাবজেক্টিভ নেই। বাট যদি আমি এটাকে সাবজেক্টিভে লিখতে চাই আমাকে দিতে হবে ড্যাট। আই ইনসিস্টেড ড্যাট, ঠিক আছে? ভার্বের পরে আসবে ড্যাট, তারপর আবার সাবজেক্ট, তারপর আমাদের এই যে জয়নিং এটা হবে আমাদের ভার্ব এর বেস ফ্রম, তারপর আওয়ার টিম, ঠিক আছে? সেমভাবে দেখুন ইট ইজ ইম্পর্টেন্ট না পড়েছিলাম না, ইট ইজের পরে থাকে আমাদের অ্যাডজেক্টিভ, সো আমাদেরকে অ্যাডজেক্টিভের পরে দিতে হবে ড্যাট। ইট ইজ ইম্পর্টেন্ট ড্যাট। তারপর হিমের সাবজেক্ট কি? হিম হচ্ছে আমাদের অবজেক্টিভ ফ্রম। আমরা প্রোনাউনের A to Z ক্লাসে পড়িয়েছি, সো ক্লাসটি করে নেবেন। হিম হচ্ছে আমাদের অবজেক্টিভ ফ্রম, এর হিটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফ্রম, ব্যবহার করতে হবে। ড্যাটের পরে হবে সাবজেক্টিভ ফ্রম, তারপর ভার্ব। টু এর পরে যেহেতু টু এর পরে সবসময় বেস ফর্ম থাকে, ভার্ব ওয়ান থাকে, সো এটাই হচ্ছে আমাদের ভার্ব। সো এখানে হি এর পরে আসবে ভার্ব, তারপর দিস আউট, ঠিক আছে? হুবহু বসিয়ে দিব। মাই মাম ইনসিস্টেড অন মাই পি হোম বিফোর মিডনাইট। এখন দেখুন মাই মমের পরে আছে এই ভার্বটা, সো মনে রাখতে হবে যে এই ভার্বের পরে হবে ড্যাট, এটা মনে রাখবেন সবসময় ভার্বের পরে, আর অ্যাডজেক্টিভের পরে হবে ড্যাট। তারপর এই মাইটার পরে মাইটার বদলে হবে আমাদের আই। তারপরে এই বিংটা আমরা জানি যে যাই থাকুক না কেন, আমি যার থাকুক বা বিং থাকুক সব সময় দিতে হবে বি, ঠিক আছে? আর এটা হোম বিফোর মিডনাইটটা হুবহু লিখে দিব। সো আমরা একটা দেখি এখন। আই ডিমান্ডেড অ্যান অ্যাপোলজি, মানে ক্ষমা, ফ্রম হিম, ঠিক আছে? সো আই ডিমান্ডেড এটা ভার্ব, এরপর হবে আমাদের ড্যাট, সবসময় ভার্বের পরে ড্যাট হবে। আর এই হিমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আর এই অ্যাপোলজি তো আমাদের বুঝতে পারতেছেন, অ্যাপোলজির ভার্বটা লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? সো অ্যাপোলোজাইজ, হি অ্যাপোলোজাইজ, ড্যাট হি অ্যাপোলোজাইজ। ইট ওয়াজ ইম্পর্টেন্ট, সো ইটটা হচ্ছে আমাদের, যেহেতু ইট আছে এবং ইট ওয়াজের পরে যেহেতু আমাদের এটা অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, সো খেয়াল করুন ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট এভরিওয়ান শুড ফলো শো আপ। খেয়াল করুন এখানে আপনাদের ড্যাট দিয়ে লেখা আছে, কিন্তু এখানে এটা কেন আমাদেরকে সাবজেক্টিভে আনতে হবে? কারণ সাবজেক্টিভ তো শুড হয় না, দেখতে পাচ্ছেন? এটা তো আমাদের ব্রিটিশ স্টাইলে লেখা হয়েছে। সো আমাদেরকে কী করতে হবে? ড্যাট আসবে, এভরিওয়ানও আসবে, শুধু শুডটা ব্যবহার করা যাবে না সাবজেক্টিভে। সো এভরিওয়ান শো আপ, এটা কিন্তু কারেক্ট, ঠিক আছে? এটা কিন্তু কারেক্ট, বাট সাবজেক্টিভে লিখতে হবে এভাবে, ঠিক আছে? সো আমরা এই শুটটা হচ্ছে এখানে আমাদের এই ব্রিটিশ স্টাইলে লেখা, ঠিক আছে? আমরা চাইলে দুইভাবেই করতে পারবো। সো আমি বলতে চাচ্ছি যে পরীক্ষা অপশন দেবে কোনটা সাবজেক্টিভ, বলতে হবে এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ, ঠিক আছে? আই রিকমেন্ড, এটা আমাদের ভার্ব যেহেতু, এরপরে আসবে আমাদের ড্যাট, সো আই রিকমেন্ড ড্যাট হবে। আর এখানে খেয়াল করতে হবে, খেয়াল করুন আই রিকমেন্ড ড্যাট, এখানে আমাদের খুঁজতে হবে যে সাবজেক্ট কোনটা। এখানে হারটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সো এখানে হবে আমাদের শি হবে। সো আমি এখানে ভুলে হি দিয়েছি, এখানে হবে শি হবে, শি, ঠিক আছে? সো আই রিকমেন্ড ড্যাট শি, এখানে শি হবে। ড্যাট শি আপগ্রেড, হির পরে হবে ভার্ব, সেখানে আপগ্রেডটা হচ্ছে আমাদের ভার্ব, আপগ্রেড হার মেম্বারশিপ, ঠিক আছে? সো এগুলো আপনাকে একটু বুঝতে হবে। আই রিকমেন্ড ড্যাট শি আপগ্রেড হার মেম্বারশিপ। সো বিষয়টা বুঝতে পারলাম, ড্যাটের পরে সাবজেক্ট হবে, তারপর আমাদের এই যে ভার্বের বেস ফর্ম হবে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। ইট ইজ ভাইটাল দ্যাট দ্য ডাটা টু বি প্রিসাইজ, অর্থাৎ এটা গুরুত্বপূর্ণ যে তথ্যটা যথাযথ হতে হবে, ঠিক আছে? এখন টু বি, টু এর পরে আছে ভার্ব, ঠিক আছে? সো ভালোভাবে খেয়াল করুন, টু থাকতে পারবে না, টুটা আমাদের ইনফিনিটিভের মতো, ঠিক আছে? টুটা থাকতে পারবে না, ঠিক আছে? সো ড্যাটের পরে আমাদের সাবজেক্ট আসবে, এই টুটাকে উঠিয়ে ফেলতে হবে, ঠিক আছে? সো এখানে হবে বি প্রিসাইজ,
ঠিক আছে, ইট ইজ ভাইরাল ডেট দ্য ডাটা বি প্রিসাইজ। সো এভাবে আমাদের ইয়ে করতে হবে। এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ। ঠিক আছে, টুটাকে বাদ দিয়ে ফেলতে হবে, তারপর এটা আমাদের সাবজেক্টিভ হয়ে যাবে। কারণ টু প্লাস বেস ফর্ম হতে পারবে না, কারণ এটা সাবজেক্টিভ হবে না। শুধুমাত্র সাবজেক্টের পর শুধুমাত্র বি থাকবে। কি থাকবে? বি থাকবে। ঠিক আছে, এবার আমরা আরো কিছু এক্সাম্পল আসলাম। আই উইশ ইউ ক্যান সি থ্রু হার লাইফস। আই উইশ ইউ ক্যান সি থ্রু হার লাইফস। খেয়াল করুন, আমরা এখানে ক্যান হবে না, কারণ আমরা জানি যে উইশের পরে হয় কুড। সো আই উইশ ইউ কুড সি থ্রু হার লাইফস। থ্রু হার লাইফস, উইশ যেহেতু উইশ আছে, ইচ্ছা বোঝাচ্ছে, আপনি জানেন যে এখানে পাস্ট টেন্স হওয়ার কথা। পাস্ট টেন্স হওয়ার কথা। আবার দেখুন, হ্যাড রাদারের পরে সাবজেক্ট আছে, তারপর নট ডিসকাস। আমরা এখানে দিতে হবে ডিডেন্ট। ঠিক আছে, এখানে শুধুমাত্র নট দিলে হবে না, এখানে দিতে হবে আই হ্যাড রাদার উই ডিডেন্ট ডিসকাস দিস এনি ফার্দার। সো আমি বরং এই বিষয়ে আর আলোচনা করিনি। সো হ্যাড রাদার মানে হচ্ছে বরং। সো আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? এখানে পাস্ট টেন্সে কিন্তু আমরা ডিড ইউজ করতে পারবো, নটের সাথে ডিড ইউজ করতে পারবো, কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে পারবো না। অনেকে হয়তো বলে থাকে যে সাবজেক্টিভের কোনো টাইপস হয় না। সাবজেক্টিভের কোনো টাইপস হয় না, তার একটু প্রমাণ দেওয়া যাক। দেখুন, প্রেজেন্ট সাবজেক্টিভ যদি গুগলে লিখেন আপনি প্রেজেন্ট সাবজেক্টিভ, ঠিক আছে, তাহলে আপনি দেখতে পারবেন এখানে স্পষ্টভাবে প্রেজেন্ট সাবজেক্টিভের রুলসগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রেজেন্ট সাবজেক্টিভ নিয়ে অনেক কথা লিখে আছে এখানে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। আপনি যদি পাস্ট সাবজেক্টিভ নিয়ে লেখেন তাহলেও পেয়ে যাবেন। ঠিক আছে, টোফেলে অবশ্যই এইসব টাইপস লেখা নাই, কিন্তু অবশ্যই সাবজেক্টিভের এগুলো আছে, প্রেজেন্ট পাস্ট এইসব সাবজেক্টিভ অবশ্যই আছে। আবার পাস্ট পারফেক্ট লিখলেও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ লিখলেও আপনি পেয়ে যাবেন। সো দেখুন, পাস্ট পারফেক্ট লিখলেন, সো সাবজেক্টিভ আপনি পাচ্ছেন, সাবজেক্টিভে আপনি পাচ্ছেন। তো কি বললাম, অবশ্যই সাবজেক্টিভের টাইপ আছে, সাবজেক্টিভের অবশ্যই টাইপ আছে, প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পারফেক্ট সাবজেক্টিভ। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি প্রমাণ সহ সকল কিছু আপনাদেরকে বুঝাতে, যা যা আছে সাবজেক্টিভ নিয়ে, যাতে করে অন্য কোনো ভিডিও আর দেখতে না হয়, একটা ভিডিও দিয়ে সবকিছু শেষ হয়ে যায় এবং আপনারা কমপ্লিটলি সেন্টেন্সের অনেক অজানা বিষয় জানতে পারলেন যেগুলো কিভাবে হলো। সো অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডকে শেয়ার করুন। ঠিক আছে, শেয়ারের মাধ্যমে অনেকে হয়তো ভিডিওটি পেয়ে যাবে এবং তারাও জানতে পারবে যে এরকম একটা চ্যানেল আছে যেখানে এইসব ভিডিওগুলো পাবলিশ হয়। সো অবশ্যই শেয়ার করুন ফ্রেন্ডদেরকে, তাহলে আমরাও উপকৃত হব। এবং ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওখানে নিচে যে রেড আইকনটি আছে সাবস্ক্রাইবে, সেটাকে ক্লিক করে কালো করে দিন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।